সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বণ্টন। সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্র জাহাঙ্গীর, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচার নাহিদের। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। কারো অপচেষ্টায় নষ্ট হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি। এবং মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা প্রাইস বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এম শাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে সামলাবেন। এদিকে শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনুস আশ্বস্ত করেছেন, বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে শুক্রবার বিকেলে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মঞ্জুর করা হয় ৮ দিনের রিমান্ড। শুনানিতে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে জিয়াউল আহসান নানা অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন, এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে অংশ নেন তার বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি অবশ্য রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেছিলেন। ২০২২ সাল থেকে জিয়াউল আহসান ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথা আদালতকে জানান তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত ৩২ জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead
presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয় শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে। তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায় শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে ঘটে যাওয়া ঘটনাকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন ছাত্র জনতার অর্জনকে বিতর্কিত করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। 2013 সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল, ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনও আমাদের কাছে আছে। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে 2018 সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। 2020 সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ।
এদিকে শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তারা দেশের শত্রু। তাদের অপচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হবে না। বিএনপির মহাসচিব আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো রাষ্ট্র নির্মাণে কাজ করবেন তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা স্বস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে চান। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই। নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো গণসিজদা ও দ্রোহের গান। স্বৈরাচার পতনের শোকরানা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। বিকেল 4:30টার দিকে শাহবাগ চত্বরে জড়ো হন মঞ্চের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে গিটার ও কাহুনের সঙ্গে নজরুল, দেশাত্মবোধক সহ দ্রোহের গান পরিবেশন করেন তারা। পরে গণসিজদায় অংশ নেন বক্তারা। জানান, শাহবাগের মতো এই কর্মসূচি যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়ও অব্যাহত থাকবে। আল্লাহু আকবার। সকলকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। ভূমি কমিশন গঠনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান আদিবাসী ছাত্র যুব সমাজ। সাংস্কৃতিক পরিবেশনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে বারবার সরব আদিবাসীরা। মিছিল, মিটিং, সমাবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আদিবাসী ছাত্র যুব সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। মিছিলটি শাহবাগ মোড় হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন আদিবাসী ছাত্র যুব সমাজ। বক্তারা বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। এছাড়া বিভিন্ন সময় আদিবাসী হত্যাকাণ্ডের তদন্তেরও দাবি করেন তারা। এই নতুন বাংলাদেশে আদিবাসীদের উপর আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। ডুবে থাকা গ্রাম, এই ডুবে থাকা জনপদকে ডুবিয়ে রেখে এই রাষ্ট্রের সংস্কার করতে পারি। আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা এদেশের উন্নয়ন থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ, আমাদেরকে মনে করে না। সমাবেশ শেষে কালচারাল শোডাউন করেন বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন। শিল্পীরা তাদের পরিবেশনায় দাবি তুলে ধরেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাসায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে বাসাটি থেকে 3 কোটির বেশি টাকা, 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং 74,000 টাকার প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ ছিল বলেও জানানো হয়। শনিবারের মধ্যে সরকারের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ না করলে সচিবালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তারা। বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তারা অভিযোগ করেন, গেল 15 বছরে শত শত কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত সব কর্মকর্তার ক্ষতিপূরণের দাবিও জানান তারা। এছাড়া রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের অপসারণে দাবি জানান তারা। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, সকাল 8টার দিকে গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে 2 কয়েদির মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে বাহারামের মৃত্যু হয়। এ হত্যার বিচার দাবিতে কয়েদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বণ্টন। সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচার নাহিদের। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। এই ছিল সময় সংবাদ। এরপর থাকছে রাত 11টার সময়। সঙ্গেই থাকুন সময়ের।